আজকের টপিক ধ্বনি পরিবর্তনের কারণ ও তার বিভিন্ন রীতি। ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টে আছে এবং এটি ব্যাকরণের একটি অংশ। এবার এখান থেকে দু ধরনের প্রশ্ন আসে। প্রথমটা হচ্ছে বহুবিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, যেগুলি প্রত্যেকটি 1 নম্বর করে। আর দ্বিতীয়টি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা এসএকিউ, এগুলোও কিন্তু প্রত্যেকটি 1 নম্বর করে। এখন পড়বার আর বোঝবার সুবিধের জন্য আমরা গোটা ভিডিওটাকে কয়েকটা চ্যাপ্টার্সে ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে কোনো একটা বা দুটো স্পেসিফিক চ্যাপ্টার্স দেখতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে যদি গ্রামারটা ভালো করে বুঝতে হয় এবং যদি ফুল মার্কস পেতে হয়, কারণ গ্রামারই তোমার ফুল মার্কস পাওয়ার জায়গা, তাহলে অতি অবশ্যই পুরো ভিডিওটা একবার অন্তত ভালো করে দেখতে হবে। ধ্বনি পরিবর্তনের কারণ বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় তোমরা দেখবে যে অনেকের কথায় একটা শব্দ যেটা আসল শব্দ সেটা বিকৃত হয়ে একটু অন্য রকম ভাবে উচ্চারিত হয়। যেমন স্কুল, অনেকে বলেন স্কুল। যেমন দুষ্ট, অনেকে বলেন দুষ্টু। আবার হয়তো জিলাপি হয়ে যাচ্ছে জিলিপি। এগুলো কেন হয়? এই আসল ধ্বনিটা পরিবর্তিত হচ্ছে কেন? সেটাই আমরা এখানে দেখে নেব। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ যেরকম বাকযন্ত্রের ত্রুটি। যাদের বাকযন্ত্রের ত্রুটি রয়েছে, বিশেষ করে শিশুদের, কারণ তারা ছোট, তাদের বাকযন্ত্র তখনও পর্যন্ত সঠিকভাবে গঠিত হয় না, পুরোপুরি গঠিত হয় না, সেই জন্যে উচ্চারণে একটু ত্রুটি চলে আসে। আসল শব্দটা যদি হয় চরণ, তারা উচ্চারণ করবে চন্ন। আবার এটা বড়দের ক্ষেত্রেও হতে পারে যদি তাদের বাকযন্ত্রে কোনো ত্রুটি থাকে। এবার 2 নম্বর কারণ যেটা আমরা দেখব সেটা হচ্ছে তাড়াতাড়ি উচ্চারণ করতে গিয়েও কিন্তু ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। এই যে দ্রুত উচ্চারণ করতে যাওয়া হলো কোথা যাবে, তাড়াতাড়ি বলতে গিয়ে কি দাঁড়াচ্ছে? কোত যাবে। এই যে শব্দের কোনো কোনো অংশ বাদ চলে গেল, এইটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের আর একটা কারণ। নেক্সট যেটা আমরা বলতে পারি অল্পায়াস, অর্থাৎ উচ্চারণকে সহজ করবার চেষ্টা। শব্দটা আসলে ছিল জিলাপি, উচ্চারণকে সহজ করবার জন্য আমরা বলছি জিলিপি। অল্প আয়াস, বেশি কষ্ট করতে হলো না। এছাড়াও আরো পয়েন্টস রয়েছে, যেমন পয়েন্ট নাম্বার 4 এ যেটা আসবে সেটা হচ্ছে অজ্ঞতা। অর্থাৎ বিশেষ করে দেখবে বিদেশি শব্দের সঠিক উচ্চারণ না জানবার ফলে এই জিনিসটা হয়। যেমন অ্যাকচুয়ালি ছিল ফর্ম, হয়ে যাচ্ছে ফ্রম। বিশেষ করে যে সেকেন্ডটা আমি লিখলাম, অ্যাকচুয়ালি কিন্তু কথাটা ফিল্ম, অনেকেরই উচ্চারণে হয়ে যায় ফিল্ম। কিছুই না, এটা হচ্ছে বিদেশি শব্দের সঠিক উচ্চারণ না জানবার ফলে অজ্ঞতার কারণে ধ্বনিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। 5 নম্বর পয়েন্টে যেটা আসবে সেটা হচ্ছে লোক নিরুক্তি। এটা আর কিছুই নয়, অপরিচিত কোনো বিদেশি শব্দকে পরিচিত শব্দের মতো উচ্চারণ করতে যাওয়া। শব্দটা কিন্তু আসলে ছিল হসপিটাল। এই যে হসপিটাল কথাটা বিদেশি শব্দ, অপরিচিত শব্দ, সেটাকে আমি না জেনে পরিচিত শব্দের মতো যখন উচ্চারণ করতে যাচ্ছি, তখনই সেটা হয়ে যাচ্ছে হাসপাতাল। হাসপাতাল কথাটা আমার চেনা চেনা শব্দ, ফলে এই যে বিষয়টা, এটার জন্য ধ্বনি পরিবর্তন হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ভাব প্রবণতা, অতিরিক্ত আদর বা স্নেহের ভাব যদি প্রকাশ করতে হয়, সেখানেও দেখা যায় যে আসল যে শব্দটা সেটা একটু পরিবর্তিত হয়ে গেল। শব্দটা আসলে ছিল দুষ্ট, এবার আমি একটু বেশি আদরের সঙ্গে একটু স্নেহ যদি মেশাই, তাহলে হয়ে যাবে দুষ্টু। ছেলেটা বড্ড দুষ্টু, এর মধ্যে কিন্তু একটু স্নেহ, একটু আদরের ভাব ধরা পড়ছে। আর একটা যেটা ভীষণভাবে হয় সেটা হচ্ছে অন্যমনস্কতা। আমরা যখন অন্যমনস্ক থাকি তখন হয়তো বলতে চাচ্ছি একটা জিনিস, বলছি আরেকটা জিনিস। আমি আসলে বলতে চাইছিলাম 1 কাপ চা, অন্যমনস্কতার কারণে আমার ঠিক খেয়াল নেই হয়তো আমি যে কি বলছি, আমি বলে ফেললাম 1 চাপ কাপ। ফলে এই এতগুলো যে কারণ আমি দিলাম, এই সবকটাই হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তনের
কারণ। নেক্সট এবার যেটা আসবে সেটা হলো ধ্বনি পরিবর্তনের রীতি। ধ্বনি যেহেতু দু রকমের, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, সেই জন্যই ধ্বনি পরিবর্তনের রীতিটাও দু ধরনের। একটা হচ্ছে স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন। তাহলে দুটো ভাগ আমরা পাচ্ছি। প্রথমটা হচ্ছে স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, আর দ্বিতীয়টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন। প্রথমে আমরা স্বরধ্বনি ঘটিত পরিবর্তন কি কি সেইগুলো নিয়ে পরপর আলোচনা করতে করতে যাব। প্রথমেই যেটা আসবে স্বরভক্তি। স্বরভক্তি কি? উচ্চারণের সুবিধের জন্য সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনার রীতি। যেমন ধরো মুক্তা থেকে মুকুতা। স্বরভক্তি যখন তুমি বোঝাবে বা বুঝবে তখন অতি অবশ্যই কিন্তু বর্ণ বিশ্লেষণ করে দেখাতে হবে, তা নয়তো তুমি বুঝতে পারবে না। এখানটায় দেখো কয় তয় একসঙ্গে ছিল, এখানে কি হয়ে গেছে? কয় তয়ের মাঝখানে একটা উ চলে এসেছে। এটা কি আমরা বলছিলাম? সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনা। কেমন? এবারে তাহলে একটু অর্থের দিকে আমরা জোর দেব। ভক্তি কথাটার অর্থ হচ্ছে বিভাজন। তাহলে স্বরভক্তি কথাটার অর্থ কি? স্বরের অর্থাৎ স্বরধ্বনির দ্বারা বিভাজন। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে? যে একটা স্বরধ্বনির দ্বারা আমি সংযুক্ত ব্যঞ্জনকে বিভাজিত করে দিচ্ছি। কেমন? এটাই তাহলে হচ্ছে স্বরভক্তি কথাটার অর্থ। জেনে রাখতে হবে, কারণ এমসিকিউতে এসএকিউতে এগুলো খুব চাওয়া হয়। এবারে যেটা আমরা নেক্সট দেখব, স্বরভক্তি অপর কি কি নামে পরিচিত। এর আরেকটা নাম বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে দূরত্ব বা ব্যবধান। স্বরভক্তির অপর নাম হচ্ছে মধ্য স্বরাগম, যার অর্থ হচ্ছে দুটি ব্যঞ্জনের মধ্যে স্বরের আগম। এবারে একটু আমরা বুঝে নিই, এই পার্টটা অলরেডি আমাদের বোঝা হয়ে গেল। এবারে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ মানে দূরত্ব বা ব্যবধান কাদের মধ্যে? তাহলে দেখো এই যে যুক্ত ব্যঞ্জনটা এখানে রয়েছে ক প্লাস ত, এদের মধ্যে কিন্তু কোনো ব্যবধান ছিল না, কিন্তু যেই মাঝখানে একটা রস্যও চলে এলো, এদের মধ্যে কিন্তু একটা ব্যবধান বা দূরত্ব তৈরি হয়ে গেল। তাহলে এই জন্যেই স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ, যার মানে হলো দূরত্ব বা ব্যবধান। এবারে হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম কেন? না দুটো ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনির আগম ঘটছে, চলে আসছে। এই যে দুটো ব্যঞ্জন ছিল ক আর ত, এদের মধ্যে ঢুকে পড়ছে উ, এই স্বরধ্বনিটা। ক্লিয়ার? তাহলে এই জন্যেই স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ আর মধ্য স্বরাগম। এবারে আমরা দেখে নেব যে কোন কোন স্বরধ্বনির আগম ঘটতে পারে। অয়ের আগম ঘটতে পারে, যেমন ধর্ম থেকে ধরম। বর্ণ বিশ্লেষণ করলেই আমরা দেখব যে র ম ছিল, সেখানে কিন্তু র প্লাস অ প্লাস ম চলে এসেছে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ই এর আগম, রস্বই। যেমন স্নান থেকে সিনান, সেখানেও যেটা আমরা দেখতে পারি, এই যে দন্তের শয় নয়, এইটাই ভেঙে গেছে, দন্তের স আর দন্তের নয়ের মাঝখানে একটা রস্বই চলে এসেছে, স্বরভক্তি হয়েছে এখানে। এছাড়াও উ এর আগম ঘটতে পারে, রস্যৌ। একটা তো আমি এক্ষুনি করে দেখিয়ে দিলাম, মুক্তা থেকে মুকুতা। আরো হতে পারে, যেমন ধরো দুর্জন থেকে দুরুজন, এর আগম ঘটতে পারে। যেমন গ্লাস থেকে গেলাস, সেখানেও আমরা দেখব গয় লয়, আর এখানে গ এ তারপরে আসছে ল, এর আগম ঘটছে। ও এর আগম ঘটতে পারে, যেমন শ্লোক থেকে শ্লোক, সেখানেও আমরা দেখব এই যে তালিব শয় লয়,
এইটাই ভেঙে গেছে। তালিব স আর ল, তার মাঝখানে কিন্তু একটা অতিরিক্ত ও চলে এসেছে। ফলে এই বিভিন্ন রকম ভাবে কিন্তু স্বরভক্তি ঘটতে পারে বিভিন্ন স্বরধ্বনির আগমের দ্বারা। এবারে যেটা ২ নম্বরে আমরা দেখব সেটা হচ্ছে স্বরাগম। স্বরাগম কি? উচ্চারণের সুবিধের জন্য শব্দের আদিতে বা মধ্যে বা অন্তে মানে শেষে স্বরধ্বনি আনবার যে প্রক্রিয়া বা রীতি। তাহলে দেখো, স্বরধ্বনি এখানে ৩ জায়গায় আসতে পারে। শব্দের শুরুতে আসতে পারে, মাঝখানে আসতে পারে, শেষে আসতে পারে। সেই অনুযায়ী কিন্তু স্বরাগমকে আমরা ৩টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা আদি স্বরাগম। শব্দের আদিতে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জনের আগে স্বরধ্বনিকে আনা হয় উচ্চারণের সুবিধের জন্য। সবটাই খেয়াল রাখতে হবে, উচ্চারণের সুবিধের জন্য কিন্তু সবকিছু করা হচ্ছে। তাহলে এখানে পয়েন্ট নাম্বার 1 যেটা দাঁড়াবে সেটা হলো শব্দের আদিতে একটা যুক্ত ব্যঞ্জন থাকবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেই যুক্ত ব্যঞ্জনের পূর্বে স্বরধ্বনির আগম ঘটবে। এইটাকেই তাহলে বলা হবে আদি স্বরাগম। যেমন স্কুল, আমরা উচ্চারণ করছি স্কুল। সুতরাং শব্দের আদিতে একটা যুক্ত ব্যঞ্জন ছিল, শয় কয়। উচ্চারণের সুবিধের জন্য আমি তার আগে একটা স্বরধ্বনি আনলাম। যেহেতু সেটা শব্দের আদিতে বসে গেল, তাই সেটাকে বলা হচ্ছে আদি স্বরাগম। এবার নাম্বার 2 হচ্ছে মধ্য স্বরাগম। সেখানে কি? সেখানেও আমরা 2টো পয়েন্ট দেখব। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকবে। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে উচ্চারণের সুবিধের জন্য সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনিকে আনা হবে। যেমন আমি যদি বলি কর্ম থেকে করম, বর্ণ বিশ্লেষণ করে আমরা দেখে নেব, ছিল র যোগ ম, হয়ে গেছে র যোগ অ যোগ ম। এই যে যুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনির আগম ঘটছে, সেই কারণে একে বলা হচ্ছে মধ্য স্বরাগম। তোমরা অলরেডি পড়ে এসেছো যে এটারই অপর নাম হচ্ছে স্বরভক্তি আর বিপ্রকর্ষ। এরপরে তাহলে আমরা চলে যাব আমাদের ৩ নম্বর ভাগটাতে। ৩ নম্বর ভাগটা হচ্ছে অন্তঃস্বরাগম। সেখানে কি হচ্ছে? শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকছে, বিশেষ করে বিদেশি শব্দে। এবার শব্দের শেষে যে যুক্ত ব্যঞ্জন তার পরে বা অন্তে স্বরধ্বনির আগম ঘটছে। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকবে। সেকেন্ড পয়েন্ট হলো সেই যুক্ত ব্যঞ্জনের পরে বা অন্তে স্বরধ্বনির আগম ঘটে। যেমন ধরো শব্দটা ছিল বেঞ্চ, আমরা উচ্চারণ করছি বেঞ্চি। তাহলে এই যে বেঞ্চ, এখানেই এটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বেঞ্চি মানে এখানে ইয় চয়ের পরে একটা অতিরিক্ত রস্বই এনেছি। এই যে শব্দের শেষে বা অন্তে একটা স্বরধ্বনি চলে এলো, এটা কি বলা হচ্ছে অন্তঃস্বরাগম। এবারে আমরা চলে যাব আমাদের ৩ নম্বর যে স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, সেটা হলো স্বরলোপ। স্বরলোপ বিষয়টা কি? স্বরাগমের ঠিক বিপরীতটা। উচ্চারণের সুবিধের জন্য শব্দের আদিতে বা মধ্যে বা শেষে স্বরধ্বনির লোপ পাওয়ার যে রীতি। তাহলে স্বরধ্বনি কোথা থেকে লোপ পাচ্ছে? শব্দের আদিতে লোপ পেতে পারে বা মধ্যে লোপ পেতে পারে বা অন্তে লোপ পেতে পারে। সেই অনুযায়ী এখানেও কিন্তু স্বরলোপের অনেকগুলো সাবডিভিশন হবে। 3টে সাবডিভিশন হবে, যার মধ্যে প্রথমটাই হচ্ছে আদি স্বরলোপ। আদি স্বরলোপ বিষয়টা কি? ফার্স্ট পয়েন্ট দাঁড়াবে আমাদের শব্দের মধ্যে কোনো অক্ষরে শ্বাসাঘাত বা যেটাকে আমরা স্ট্রেস বলি, ঝোঁক পড়বে। তার ফলে যেটা হয়, শব্দের আদিতে থাকা স্বরধ্বনিটা দুর্বল হয়ে লোপ পেয়ে যায়। যেমন ধরো শব্দটা রয়েছে অলাবু, তার থেকে হয়ে গেল অলাউ, তার থেকে হয়ে গেল লাউ।
অর্থাৎ এই যে ল, এটার ওপরেই স্ট্রেসটা পড়ছে, ঝোঁকটা পড়ছে। তার ফলে বটা তো এমনিতেই লোপ হয়ে যাচ্ছে, সেটা অন্য নিয়ম। এখানেও জোরটা পড়ছে, তার ফলে শুরুর যে অটা সেটা শেষ পর্যন্ত দুর্বল হয়ে দেখো এখানে গিয়ে একেবারে লুপ্ত হয়ে গেল। তোমাদের কাছে প্রশ্ন কিরকম ভাবে আসবে, তোমাদের কাছে ধ্বনি পরিবর্তনের পর যে নতুন শব্দটা তৈরি হয়েছে সেইটা দিয়ে কোয়েশ্চেনটা আসবে, দিয়ে বলা হবে যে এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে তা মূল শব্দ উল্লেখ করে লেখো। তোমার তাহলে উত্তরের প্যাটার্নটা কি হবে, আমি জাস্ট ছোট্ট করে এখানে একটু দেখিয়ে রাখি তোমার উত্তরের প্যাটার্নটা কিরকম হবে। তুমি প্রথমে টুকবে লাউ, তারপরে তুমি উৎস উল্লেখ করবে অলাবু থেকে লাউ, তারপরে তুমি ধ্বনি পরিবর্তনের যে রীতিটা সেটা লিখবে আদি স্বরলোপ। এইটা হচ্ছে তোমার উত্তর দেবার প্যাটার্ন। এবারে তাহলে আমরা নেক্সট দেখব মধ্য স্বরলোপ। সেখানে কি হচ্ছে, শব্দের আদি অক্ষরে শাসাঘাত পড়ছে, একদম শুরুতে যে অক্ষরটা বা ধ্বনিটা রয়েছে তাতে ঝোঁকটা পড়ছে। তার ফলে কি হয়, শব্দের মধ্যস্থ, শব্দের মধ্যে থাকা স্বরধ্বনিটা দুর্বল হয়ে লোপ পেয়ে যায়। যেমন ধরো আমি এক্সাম্পল বললাম জানালা, তার থেকে হয়ে যাচ্ছে জানলা। শব্দের আদি অক্ষরে স্ট্রেস পড়েছে, জোর পড়েছে এটাতে, তার ফলেই শব্দের মধ্যস্থিত যে স্বরধ্বনি দেখো সেটা কিন্তু এখানে নেই। হসন্ত দিয়ে দিলাম এইটা বোঝাবার জন্য যে এর সঙ্গে আর কোনো স্বরধ্বনি যুক্ত হয়ে নেই, এটা কি আমরা বলছি মধ্য স্বরলোপ। নেক্সট যেটা আমাদের আসবে সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। আমি একটু বানানটাও সবাইকে দেখতে বলবো, শুধু অন্ত বানানে কিন্তু অদন্তে নয় তয়, কিন্তু যেই প্রপার নাউন হয়ে গেল তখনই কিন্তু সেখানে একটা জফলা চলে আসবে, এইটা কিন্তু একটু খেয়াল করতে হবে। এবারে তাহলে অন্তঃস্বরলোপে কি হচ্ছে, শব্দের শেষে শাসাঘাতটা কমে আসে, যার ফলে শব্দের শেষে থাকা স্বরধ্বনিটা লোপ পেয়ে যায়। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে শব্দের শেষে শাসাঘাত কমে আসে। সেকেন্ড পয়েন্ট, এর ফলেই যেটা হয় শব্দের শেষে থাকা স্বরধ্বনিটা লোপ পেয়ে যায়। যেমন ধরো রাশি থেকে রাস, এই যে শব্দের গোড়াতে শাসাঘাত পড়লো তার ফলেই শব্দের শেষে থাকা যে রস্বই সেটা দুর্বল হয়ে গিয়ে লোপ পেয়ে গেল। রাস, হর্ষন্ত দিয়ে দিলাম মানেই এর সঙ্গে কিন্তু আর কোনো স্বরধ্বনি নেই, সেটা লুপ্ত হয়ে গেছে, এটাকেই আমরা বলছি অন্তঃস্বরলোপ। এরপরে তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের 4 নম্বর আসবে অপিনিহিতি। অপিনিহিতি বিষয়টা কি, ফার্স্ট পয়েন্ট আমরা যেটা দেখব শব্দের মধ্যে ব্যঞ্জনযুক্ত রস্বই বা রস্যৌ সেইটাকে ওই ব্যঞ্জনটার আগেই উচ্চারণ করবার প্রবণতা, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। এইটা হলো অপিনিহিতির একটা ধরন। অপিনিহিতির আরেকটা ধরন হচ্ছে অনেক সময় আমরা দেখি যে সংযুক্ত ব্যঞ্জনের আগে অতিরিক্ত একটা রস্বইকে আনা হয়। আমি ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি, আজি থেকে আইজ। দেখো এখানে বর্গের জয়ের সঙ্গে ইটা ছিল, আর এখানে সেই ইটাই স্থান পরিবর্তন করে বর্গের জয়ের আগে চলে এসেছে। আমি যদি এই রকম ভাবে দেখাই তাহলে এইটা এই রকম ভাবে, অর্থাৎ ইটা পরে ছিল, ইটা কিন্তু আগে চলে এসেছে। একই রকম ভাবে সাধু থেকে সাউদ, এখানেও তোমরা দেখছো ধয়ের সঙ্গে উটা ছিল, যেটা কিন্তু ধয়ের আগে উচ্চারিত হচ্ছে। কেমন, এইটা হচ্ছে অপিনিহিতির একটা প্যাটার্ন। এবার যেটা আমি সেকেন্ড প্যাটার্নটা দিয়েছিলাম, অনেক সময় সংযুক্ত ব্যঞ্জনের আগে অতিরিক্ত একটা রস্বই আনা হয়, কিরকম
কাব্য থেকে কাব্য। এখানটা খেয়াল করো, এই যে কাব্য, এখানে কিন্তু এর সঙ্গে কোনো রস্যই বা রস্যও যুক্ত হয়ে নেই। অতিরিক্ত করে একটা রস্যই এর আগে চলে এলো। এইটা তাহলে অপিনিহিতির আর একটা প্যাটার্ন, যার জন্য আমি এটাকে নাম্বার 2 হিসেবে দেখিয়ে দিলাম। স্বরধ্বনি ঘটিত ধ্বনি পরিবর্তনের 5 নম্বর পয়েন্ট অভিশ্রুতি। সেখানে কি হচ্ছে, ফার্স্ট পয়েন্ট সেটা হলো অপিনিহিতির ফলে আগে উচ্চারিত হওয়া রস্যই বা রস্যৌ সেটা কি করছে, পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে সন্ধি করে নতুন একটা স্বরধ্বনি তৈরি করছে। তারপর যেটা হচ্ছে, এই যে নবগঠিত স্বরধ্বনি সেইটার অনুসারে আবার পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটে। যেমন ধরো, আমি বললাম রাখিয়া থেকে রাইখা থেকে রেখা থেকে রেখে। খুব ভালো করে এবার দেখে নাও, প্রথমটাতে ক্ষয়ের সঙ্গে ই ছিল, অপিনিহিতির ফলে ইটা আগে চলে এলো, আগে অলরেডি একটা স্বরধ্বনি বসে আছে আ। এবার এই আ আর ই এই দুটোর মধ্যে সন্ধি হয়ে গেল, সন্ধি হবার ফলে এরা তৈরি হয়ে গেছে এ। কেমন? এবার এখানে শেষে অলরেডি আ আছে, এবার যেহেতু পূর্বস্বর এ, সেই অনুযায়ী এই আটা পাল্টে হয়ে গেছে এ। কেমন? এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনি পরিবর্তনের দুটো রীতি আসছে, দুটো রীতি। একটা রীতি আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হলো অপিনিহিতি, কারণ অপিনিহিতির ফলশ্রুতি হচ্ছে অভিশ্রুতি। তাহলে একটা পেয়ে গেলাম অপিনিহিতি। আর একটা ধ্বনি পরিবর্তন তাহলে কি, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তার আগে আমি আরো কিছু এক্সাম্পল এখানে দিয়ে রাখছি। এখানে একটু স্পেস রাখলাম, অপিনিহিতির পরে যে অভিশ্রুতি, আরো কিছু এক্সাম্পলস আমি দিয়ে রাখছি তোমাদের সুবিধের জন্য। আর একটা বলে রাখি, এই যে 4টে স্টেপ আমি এখানে দেখালাম 1 2 3 4, তোমাদের পরীক্ষায় 4টে স্টেপ দেখাতে হয় না, 3টে স্টেপ দেখালেই যথেষ্ট। কোন 3টে স্টেপ? সেটা হচ্ছে রাখিয়া থেকে রাইখা থেকে রেখে। তুমি পরীক্ষায় শুধু এটাই দেখাবে, তাহলেই যথেষ্ট। এবারে যেটা বলেছিলাম যে আরো কিছু এক্সট্রা এক্সাম্পলস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন কন্যা থেকে কইন্যা থেকে কোণে, এছাড়াও হতে পারে গাছুয়া থেকে গাউছা থেকে গেছো। এইরকম ধরনের প্রচুর এক্সাম্পলস আসতে পারে। খেয়াল রেখো সবাই, আমরা কিন্তু একটা জায়গা এখানে স্পেস দিয়ে রেখেছি। কেন রেখেছি? সেটা হচ্ছে যে অভিশ্রুতির মধ্যে কোন কোন দুবার ইউজ করলাম, কোন কোন ধ্বনি পরিবর্তনের রীতি সংমিশ্রিত হয়ে আছে। একটা পেয়ে গেছি আমরা অপিনিহিতি, কারণ অপিনিহিতির ফলেই স্বরধ্বনিটা এগিয়ে আসছে, তার ফলে আগে থাকা স্বরধ্বনির সঙ্গে ও যুক্ত হচ্ছে। ডেফিনেটলি আরো একটা ধ্বনি পরিবর্তনের রীতি কিন্তু এর মধ্যে আছে, সেটা আমরা একটু বাদেই জানতে পেরে যাব। স্বরধ্বনি ঘটিত ধ্বনি পরিবর্তনের নেক্সট যেটা, সেটা হলো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির ক্ষেত্রে কি হয়? স্বরসঙ্গতির ক্ষেত্রে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের মধ্যে থাকা অন্য স্বরধ্বনি সঙ্গতি লাভের জন্য পরিবর্তিত হয়। পরিবর্তিত হবে কিসে? হয় পূর্বের স্বরধ্বনিতে, যার প্রভাবেও চেঞ্জ হলো, বা কাছাকাছি কোনো স্বরধ্বনিতে। এইটার প্রসঙ্গে আমি সঙ্গতি কথাটার অর্থ একটু দিয়ে দিই। সঙ্গতি মানে হচ্ছে সামঞ্জস্য। তার মানে এখানে যেটা হচ্ছে যে একটা স্বরধ্বনি আছে, তার প্রভাবে শব্দের মধ্যে থাকা আরেকটা স্বরধ্বনি ব্যালেন্স করবার জন্য হয় সেই আগের স্বরধ্বনিতেই পরিবর্তিত হচ্ছে, বা তার কাছাকাছি কোনো স্বরধ্বনিতে পরিবর্তিত হচ্ছে। বিষয়টা ভালো করে বোঝবার জন্য আমাদের একটু একটা ছবি এঁকে একটু দেখে নিতে হবে। সর্বোচ্চ অবস্থানে আছে ই উ, তার থেকে একটু তলায় রয়েছে এ ও, অর্থাৎ জিভের উচ্চতা কোথায়,
তার থেকে আরেকটু তলায় রয়েছে অ, আর আ যখন উচ্চারিত হচ্ছে জিভ একেবারে তলায়। এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিসটা। এর ওপরে ভিত্তি করে আমরা জাস্ট খুব সহজ একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে দেশি থেকে দিশি। খেয়াল করবে দেশি বানানটাতে, দেশি বানানে যেটা হচ্ছে সেটা হলো আগে উচ্চারিত হচ্ছে এ, তারপরে রয়েছে ই। তাহলে জিভটাকে এই এ থেকে এই এতখানি উঠতে হচ্ছে। আমাদের জিভ কিন্তু বেসিক্যালি ভীষণ অলস, খাটতে চায় না একদম। সেই জন্যই সে বিভিন্ন রকম ভাবে তার উচ্চারণটাকে সহজ করতে চায়। এবার সহজ করবার ফলে যেটা হচ্ছে যে ও এই দোতলা থেকে তিনতলা উঠবে না, ও তিনতলাতেই চলে এলো পুরো। সেই জন্যই দেশি থেকে দিশি, দেখো দুটোই রস্যই হয়ে গেছে। এটাকেই আমরা বলছি ব্যালেন্স করা, যেখানে একটা স্বরধ্বনি প্রভাবে আর একটা স্বরধ্বনি পরিবর্তিত হচ্ছে, রাইট? এবারে আমরা দেখব যে এই স্বরসঙ্গতির কিন্তু অনেকগুলো ভাগ হবে। প্রথমটাই হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি আর কিছুই নয়, যেখানে পূর্ব স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি বলি ইচ্ছা থেকে ইচ্ছে, তুমি এক ঝলক দেখে বুঝবে কিভাবে যে এটা প্রগতই? সেটা হচ্ছে যে তোমাকে আগে দেখতে হবে যে চেঞ্জটা কোথায় হলো। দেখো চেঞ্জটা হয়েছে কিন্তু এই জায়গাটাতে, আটা ছিল হয়ে গেছে এ, তার মানে পরবর্তী স্বরধ্বনিটা পরিবর্তিত হচ্ছে ডেফিনেটলি আগেরটার প্রভাবে। তাহলে আগেরটার প্রভাবে যেহেতু পরেরটা পরিবর্তিত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি প্রগত স্বরসঙ্গতি। এবার আমাদের যেটা পরবর্তী আসবে সেটা হলো পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি নামটা থেকেই পরিষ্কার, যেখানে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনিটা পরিবর্তিত হয়। যেমন আমি ধরো বললাম উপর থেকে ওপর, দেখো এখানে রয়েছে উ, আর এখানে কিন্তু রয়েছে অ। চেঞ্জটা কোথায় হয়েছে আমি যেটা বারবার বলছি, আগে দেখতে হবে চেঞ্জটা কোনটা হলো। চেঞ্জটা হয়ে গেছে এইটা। তাহলে এই যে অয়ের প্রভাবে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বর উটা সেটা পরিবর্তিত হয়ে গেছে ওতে। সেই জন্য এটাকে বলা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। এরপরে আমরা আসব মধ্যগত স্বরসঙ্গতিতে। সেখানে কি হচ্ছে, পূর্ববর্তী স্বর এবং পরবর্তী স্বরের প্রভাবে মাঝখানে থাকা স্বরধ্বনিটা পরিবর্তিত হয়। যেমন ধরো আমি লিখলাম জিলাপি থেকে জিলিপি, প্রথমে রয়েছে ই, তারপরে রয়েছে আ, তারপরে রয়েছে আবার ই। আমরা ওই ছবিটাতে আরেকবার ফেরত যাব। তাহলে জিভ এই জায়গাটাতে রয়েছে ইতে, এখানে রয়েছে। এবার এখান থেকে ও সরাসরি নামছে এই আতে, জিলা, এই অবধি নামলো। আবার ও উঠছে এইখানে পিতে গিয়ে, মানে সোজা চারতলা থেকে একতলা, একতলা থেকে চারতলা। এত খাটনি জিভ খাটবে না কোনো মতেই। সেই জন্য ও কি করলো, সবকটাকে ও চারতলায় তুলে দিল, হয়ে গেল জিলিপি। কেমন? তাহলে এই যে পূর্বস্বর ই আর এই যে পরস্বর ই, দুটোর প্রভাবে যেটা মাঝখানে থাকা আটা সেটা পরিবর্তিত হয়ে গেল ইতে। সেই জন্য এটাকে আমরা বলছি মধ্যগত স্বরসঙ্গতি। এবারে যেটা নেক্সট আমাদের আসবে সেটা হচ্ছে অন্যন্য, অন্যান্য নয়, অন্যন্য বা পারস্পরিক স্বরসঙ্গতি। এখানটাতে কি হয়, এখানটাতে পূর্বস্বর আর পরস্বর উভয়ই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়, দুটোই পাল্টে যায়। যেমন ধরো কথাটা ছিল মোজা, সেখান থেকে হয়ে যাচ্ছে মুজো। দেখো এখানে খেয়াল করে ছিল ও, এটা হয়ে গেছে উ, এটা ছিল আ, এটা হয়ে গেছে ও। ফলে কে যে কাকে প্রভাবিত করেছে আমরা বুঝতে পারছি না, শুধু এটুকুই বুঝতে পারছি যে দুটোই দুজনকে প্রভাবিত করে
দুজনেই পাল্টে গেছে। এটা কি বলা হচ্ছে? অন্যোন্য বা পারস্পরিক স্বরসঙ্গতি। তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি স্বরসঙ্গতি আসলে কি না, একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনি পাল্টে যাবে সামঞ্জস্য বজায় রাখবার জন্য। এবারে তাহলে আমি একটা কোয়েশ্চেন কিন্তু হোল্ডে রেখেছিলাম অভিশ্রুতির ক্ষেত্রে, যে অভিশ্রুতিতে কোন দুটো ধ্বনি পরিবর্তনের রীতি কাজে লাগছে। একটা আমরা পেয়ে গেছি অপিনিহিতি, আর একটা হচ্ছে ডেফিনেটলি তোমরা ধরেই ফেলেছো অলরেডি, সেটা হলো স্বরসঙ্গতি। কারণ অপিনিহিতির ফলেই পরে থাকা ইটা, এই ইটা আগে চলে এসেছে, আগে আসবার ফলে এই আয়ের সঙ্গে ওর একটা সন্ধি হয়ে গেছে, হয়ে ও এতে পরিণত হয়েছে। এবার যেই এটা পরিণত হয়েছে, পরে থাকা আ ব্যালেন্স করবার জন্য এই আটাও এতে পরিণত হয়েছে। সুতরাং অভিশ্রুতির মধ্যে অপিনিহিতি এবং স্বরসঙ্গতি এই দুটো রীতি কিন্তু একসঙ্গে জুড়ে আছে। এইটাকে একটু খেয়াল রাখতে হবে ফর এমসিকিউ অ্যান্ড এসএকিউ। এই পর্যন্ত তাহলে আমাদের হয়ে গেল যেটা, সেটা স্বরধ্বনি ঘটিত পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের রীতি সাধারণত দুটি দিক থেকে হয়। একটা হলো স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন। এটা আমরা অলরেডি পড়ে এসেছি। এবার ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তনের মধ্যে কি কি পড়ছে সেইগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই সমীভবন। সমীভবন কি? সেখানে যেটা হয় সেটা হলো শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন জাতীয় ব্যঞ্জন ধ্বনি কি হবে, একে অপরের প্রভাবে বা দুটোই পরস্পরের প্রভাবে একই ব্যঞ্জন ধ্বনিতে বা একই বর্গের ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হবে। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন জাতীয় ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে একই ব্যঞ্জন ধ্বনি বা একই বর্গের ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হবে। এবার এখানে বর্গ কথাটা চলে এসেছে, তাহলে চট করে বর্গ বিষয়টা আমরা একবার একটু দেখে নেব। বর্গ ক থেকে ম, এই যে ক থেকে ম টোটাল 25টা যে ধ্বনি রয়েছে, সেই 25টা ধ্বনিকে আমরা 5টা বর্গে ভাগ করতে পারি। বর্গ অর্থাৎ শ্রেণী, 5টা বর্গ মানে 5টা শ্রেণী, এক একটা শ্রেণীতে 5টা করে ধ্বনি আছে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 25টা ধ্বনি। এবার প্রত্যেকটা বর্গের যে প্রথম ধ্বনিটা সেই অনুযায়ী বর্গটার নাম। যেমন এই প্রথমে হচ্ছে ক বর্গ, সেখানে ক খ গ ঘ উম 5টা। চ বর্গ চ ছ জ ঝ ইয় 5টা। ট বর্গ ট ঠ ড ঢ মূর্ধন্য, এখানেও 5টা। ত বর্গ ত থ দ ধ দন্তের ন 5টা। আর লাস্টলি হচ্ছে প বর্গ প ফ ব ভ ম। দেখো প্রত্যেকটা বর্গে প্রথম ধ্বনির নাম অনুযায়ী বর্গগুলোর নামকরণ করা হয়েছে। কেমন? এই প্রসঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, নাসিক্য ধ্বনি, এইগুলো নিয়ে আমরা আসবো যখন আমাদের প্রয়োজন হবে। আপাতত বর্গ বিষয়টা আমরা করে নিলাম, কারণ আমাদের সমীভবন করতে গেলে যেটা দেখা যাচ্ছে সেটা কি, সেটা হলো যে পাশাপাশি থাকবে দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি, তারা একে অপরকে প্রভাবিত করবে বা দুটোই পরস্পরকে প্রভাবিত করে একই ব্যঞ্জন ধ্বনিতে বা একই বর্গের ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হবে। সুতরাং আমরা বলতে পারি যে সমীভবন আর কিছুই নয়, ব্যঞ্জন ধ্বনির মধ্যে সামঞ্জস্য বিধান। আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনিকে একই ব্যঞ্জন ধ্বনিতে বা একই বর্গের ব্যঞ্জন ধ্বনিতে পরিণত করা মানেই হচ্ছে ব্যালেন্স করা, সামঞ্জস্য বিধান। তার ভিত্তিতে আমরা বলতেই পারি যে সমীভবন কথাটার অপর নাম ব্যঞ্জন সঙ্গতি। এর আগে স্বরধ্বনি ঘটিত পরিবর্তনে আমরা কিন্তু স্বরসঙ্গতি পড়ে এসেছি, যেখানে ভিন্ন জাতীয় স্বরধ্বনির মধ্যে
সামঞ্জস্য বিধান ছিল, তাই স্বরসঙ্গতি। এখানে ভিন্ন জাতীয় ব্যঞ্জনের মধ্যে সঙ্গতি বা সামঞ্জস্য বিধান, তাই সমীভবনের অপর নাম হয়ে যাচ্ছে ব্যঞ্জন সঙ্গতি। কারণ সঙ্গতি কথাটার অর্থই হলো সামঞ্জস্য বিধান। এবার সমীভবনের প্রকারভেদ। প্রগত সমীভবন, সেখানে কি হয়, পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনটা পরিবর্তিত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, চন্দন থেকে চন্দন। এই সমস্ত ক্ষেত্রে আগে আমরা দেখব যে কোনটা পরিবর্তিত হলো, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কে কাকে প্রভাবিত করেছে। খেয়াল করো, ওয়ার্ডটা ছিল চন্দন, অর্থাৎ দন্তের ন প্লাস দ, এই জায়গাটা। এবার সেটা এইখানে যেটা হয়েছে দন্তের ন প্লাস দন্তের ন, তার মানে এই যে পরবর্তী দটা, সেই দটাই কিন্তু পাল্টে গেছে, হয়ে গেছে দন্তের ন। তাহলে পরবর্তী ব্যঞ্জনটা পাল্টে গেছে মানেই ডেফিনেটলি তাকে প্রভাবিত করেছে আগের ব্যঞ্জনটা। তাহলে এই যে ন, দেখো এটা কিন্তু একই রকম থেকে গেছে। তাহলে এই আগের ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী যে দ, সেটাই পাল্টে গেল দন্তের নতে। সেই জন্য এটাকে আমরা বলছি প্রগত সমীভবন। আর একটা এক্সাম্পল দেখে নাও, কি রকম, পদ্ম থেকে পদ্ম। এটা আমি বলেই দিচ্ছি উচ্চারণগত, উচ্চারণে লিখতে হবে এটা। খেয়াল করো, তুমি বানান লিখছো দয়ময়, এখানে তাহলে দ প্লাস ম। উচ্চারণে কি হয়ে গেছে, দ প্লাস দ। তাহলে পাল্টে গেছে কোনটা, এই মটা। মটা হয়ে গেছে দ। কার প্রভাবে পাল্টালো, এই দয়ের প্রভাবে মটা পাল্টে হয়ে যাচ্ছে দ। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে আগে থাকা ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনটা পরিবর্তিত হলো, সেই জন্য এটার নাম প্রগত সমীভবন। পরাগত সমীভবন, সেখানে যেটা হয় ঠিক উল্টোটা, পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনটা পরিবর্তিত হয়। যেমন গল্প থেকে গপ্প, এখানটাতে আমরা যেটা দেখব যে কোনটা পরিবর্তিত হলো, তাহলেই আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। এখানে ছিল ল প্লাস প, হয়ে গেছে যেটা প প্লাস প। তাহলে দেখো এই পটা ছিলই, এবার এই যে ল, সেই লটা কিন্তু পাল্টে গেছে, পাল্টে গিয়ে সেটা হয়ে গেছে প। কার প্রভাবে পাল্টালো, পরবর্তীতে থাকা যে প। তাহলে এই প এর প্রভাবে আমরা যদি দেখি, এই পটার প্রভাবে এই লটা হয়ে যাচ্ছে প। তাহলে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে এখানে আগের ব্যঞ্জনটা পরিবর্তিত হলো। সিমিলার ওয়েতে ধর্ম থেকে ধম্ম, ধর্ম থেকে ধম্ম, এখানে কি হচ্ছে, ধর্ম উচ্চারণে দেখো র প্লাস ম, এখানে কি হয়েছে ধম্ম, ম প্লাস ম। তাহলে এবারে দেখো এই মটা কনস্ট্যান্ট, এটা এখানেও এখানেও। এবার এই মটা প্রভাবিত করেছে এই রটাকে, যার ফলে এই রটা পাল্টে গিয়ে হয়ে গেছে ম। সুতরাং পরে থাকা এই যে ব্যঞ্জন ধ্বনির প্রভাবে আগে থাকা ব্যঞ্জন ধ্বনিটা পরিবর্তিত হয়ে একই ব্যঞ্জন ধ্বনি হয়ে গেল, এটাকেই আমরা বলছি পরাগত সমীভবন। অন্যন্য সমীভবন, অন্যন্য আরেকটা আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি পারস্পরিক। অন্যন্য বা পারস্পরিক সমীভবন, সেখানে কি হচ্ছে, সেখানে দুটো ব্যঞ্জনই একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়। যেমন কুৎসিত থেকে কুৎসিত, এখানে কি রয়েছে, খণ্ডত্ব এবং দন্তস্ব আলাদা আলাদা। এবার এখানে কি হয়ে গেল, চ আর ছ, দেখো দুটোই পাল্টে গেছে। এই যে দুটো টোটাল পাল্টে গিয়ে এই দুটোতে
পরিবর্তিত হলো। কে কাকে প্রভাবিত করলো সেটা কিন্তু এখানে দেখে বোঝা সম্ভব নয়। সেই জন্যই আমরা বলছি যে দুটো ব্যঞ্জনই পাল্টে গেছে এবং দুটো ব্যঞ্জনই একে অপরকে প্রভাবিত করে পাল্টে গেছে। যেরকম আরেকটা এক্সাম্পল অনায়াসে আমরা আনতে পারি, উদ্শ্বাস থেকে উচ্ছ্বাস। দেখো, আমি যদি বফলাটাকে ছেড়ে দিই, খণ্ডত্ব তালব্য, কেমন? কারণ বফলাটা এখানেও আছে, এখানটাতেও আছে। এবার পাল্টেছে কোন জায়গাতে? এখানে চ আর ছ। তাহলে এই যে খণ্ডত্ব তালব্য, এই পুরো সেটটাই পাল্টে গিয়ে হয়ে গেল চ আর ছ। সেই জন্যই এটাকে বলা হচ্ছে অন্যন্য, অন্যান্য কিন্তু নয়, অন্যন্য বা পারস্পরিক সমীভবন, যেখানে দুটো ব্যঞ্জনই একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। বিষমীভবন, বিষমীভবন সমীভবনের ঠিক বিপরীতটা। সমীভবন অর্থাৎ সমতা বিধান, আলাদা আলাদা ব্যঞ্জন তারা একই ব্যঞ্জনে বা একই বর্গের ব্যঞ্জনে পরিণত হবে। আর বিষমীভবনে কি হচ্ছে? বিষমীভবনে শব্দের মধ্যে পাশাপাশি থাকা দুটো একই সমজাতীয় ব্যঞ্জন কোনো একটা পরিবর্তিত হবে, যার জন্য একই ব্যঞ্জন এবার দুটো আলাদা আলাদা হয়ে গেল। তাহলে শব্দের মধ্যে পাশাপাশি দুটি সমজাতীয় ব্যঞ্জন ধ্বনির কোনো একটি পরিবর্তিত হয়। যেমন শরীর থেকে শরীল। দেখবে অনেক গ্রামের মানুষ বা অল্প শিক্ষিত মানুষ তারা কিন্তু শরীর বলতে পারেন না, শরীল। তাহলে দেখো দুটো র ছিল, র র, কেমন? এবার এখানে সেটা হয়ে যাচ্ছে র ল। এই যে সমজাতীয় দুটো ব্যঞ্জন তার মধ্যে একটা পরিবর্তিত হয়ে গেল, এটা কি আমরা বলছি বিষমীভবন। আরেকটা এক্সাম্পল আমরা অনায়াসে করতে পারি, লাল থেকে নাল। অনেকেই দেখবে বলে জলে ফোটে নাল ফুল। এখানেও দেখছো দুটো ল, তার মধ্যে একটা চেঞ্জ হয়ে গেল দন্তন্য নাল। এই যে সমজাতীয় ব্যঞ্জনের একটা পরিবর্তিত হচ্ছে, এটা কি আমরা বলছি বিষমীভবন। ধ্বনি বিপর্যাস বা ধ্বনি বিপর্যয়, এখানে যেটা ঘটছে সেটা ভীষণই মজাদার বিষয়। এখানে কি হচ্ছে, শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত হয়ে থাকা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় নিজেদের মধ্যে স্থানটা পাল্টাপাল্টি করে নেয়। আমি এক্সপ্লেন তো অবশ্যই করব, তার আগে কয়েকটা শব্দ একটু বলবো, দেখবে তোমাদের ভীষণ চেনা চেনা লাগবে। রিস্কা, পিচাস, তরোয়াল, মুটুক, চেনা না ওয়ার্ডগুলো? এগুলো একটাও কিন্তু অরিজিনাল ওয়ার্ড নয়, এগুলো সবই ধ্বনি বিপর্যয়ের ফলে তৈরি হয়েছে। যেমন প্রথম যেটা বললাম, আসলে শব্দটা ছিল রিক্সা, তার থেকে উচ্চারণে হয়ে যাচ্ছে রিস্কা। আসল শব্দটা ছিল তলোয়ার, তার থেকে হয়ে যাচ্ছে তরোয়াল। আসল ওয়ার্ডটা ছিল পিশাচ, তার থেকে হয়ে যাচ্ছে পিচাস। কোথায় পাল্টালো? তালব্য ক, স্থান পরিবর্তন করে দেখো, ক তালব্য আগে পরে হয়ে গেছে। সিমিলার ওয়েতে তলোয়ার, তরোয়াল। এই যে দেখো ল আর র জায়গা পাল্টাপাল্টি করে নিয়েছে নিজেদের মধ্যে। পিশাচ, স চ হয়ে গেছে উচ্চারণে পিচাস, চ স। এই যে পারস্পরিক স্থান পরিবর্তন ব্যঞ্জন ধ্বনির মধ্যে, এগুলো কি বলা হচ্ছে ধ্বনি বিপর্যাস বা ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জনাগম, আগম মানে হচ্ছে আসা, নিয়ে আসা। তাহলে এখানে যেটা হয়, শব্দের আদিতে বা মধ্যে বা অন্তে ব্যঞ্জন ধ্বনি আনা হয়।
তাহলে যেই বললাম আদিতে, মধ্যে, অন্তে, এখান থেকেই স্পষ্ট ব্যঞ্জনাগম তাহলে 3 রকম হবে। প্রথমটা আদি ব্যঞ্জনাগম, শব্দের আদিতে একদম প্রথমেই ব্যঞ্জন ধ্বনি চলে আসবে। কিরকম? রিজু থেকে উজু থেকে রুজু। দেখো শব্দের আগে ছিল রি, একবারেই তো উচ্চারণে পরিবর্তনটা হয় না, বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তনটা হয়। কাজেই সেকেন্ড ধাপে হয়ে গেল উ, পরবর্তীকালে দেখো রুটা আছে কিন্তু তার আগে একটা র চলে এসেছে। এই যে র এর সঙ্গে উটা রয়েছে। এই যে রি থেকে র, তাহলে শব্দের আদিতে আমরা একটা ব্যঞ্জন ধ্বনি আনলাম, এটা কি বলা হচ্ছে? আদি ব্যঞ্জনাগম। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই রুজু শব্দটার অর্থ হচ্ছে জারি হওয়া, কোনো হুকুম জারি হওয়া, সেটা কি আমরা বলি রুজু হওয়া বা আইন রুজু হওয়া, মানে জারি হওয়া। এবার মধ্য ব্যঞ্জনাগম, অর্থাৎ এখানে যেটা হবে শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটবে। এবার শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির যে আগম, সেইটাকে আমরা বলি শ্রুতি। বিশেষ বিশেষ 3টে শ্রুতি নিয়ে এখানে আলোচনা করব, যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে কমন, সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অন্তস্থ শ্রুতি, অর্থাৎ এখানে যেটা হবে শব্দের মধ্যে একটা অন্তস্থ চলে আসবে। সবটাই কিন্তু হচ্ছে, খেয়াল রাখবে, উচ্চারণের সুবিধের জন্য, যাতে উচ্চারণটা আমরা সহজে করতে পারি। যেমন মায়ের থেকে মায়ের, খেয়াল করবে দুটো স্বরধ্বনি পাশাপাশি রেখে উচ্চারণ করাটা কিন্তু একটু কঠিন। মায়ের, সেই জন্য আমাদের জিভ উচ্চারণটাকে সরল করে সহজ করে নেবার জন্য একটা অন্তস্থ নিয়ে চলে এলো মাঝখানে। এটা যেমন আছে আছে, কিন্তু উচ্চারণটা অনেক সহজ তরল হয়ে গেল, মায়ের। এইটাকে আমরা বলছি অন্তস্থ শ্রুতি। নেক্সট আসবে আমাদের ওয়া শ্রুতি। তোমরা হয়তো অনেকেই ভাবছো এটা আবার কি। দেখো খা আ থেকে খাওয়া, খা আ কিন্তু উচ্চারণ করাটা কঠিন হবে না উচ্চারণ, খা আ, তার থেকে খাওয়া। এই যে ওয়া চলে এলো মাঝখানে, ছিল খা আ, হয়ে গেল খাওয়া। এই যে ও আ, এটাই হয়ে যাচ্ছে ওয়া শ্রুতি। নেক্সট আরেকটা ব শ্রুতি, যেমন অম্ল থেকে অম্বল। দেখো চেঞ্জটা কোথায় হয়েছে, এখানে ছিল ম প্লাস ল, এখানে যেটা হয়ে গেছে ম প্লাস ব, তারপরে এসেছে, এখানে অবশ্যই একটা অযোগ হয়েছে, তারপরে এসেছে ল। কাজে এই যে ম ল জুড়ে ছিল, এখানে কিন্তু একটা অতিরিক্ত ব চলে এসেছে, এটা কি আমরা বলছি ব শ্রুতি। শ্রুতি মানে আর কিছুই না, যেটা এক্ষুনি আমি বোঝালাম, শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির যে আগম, সেটা কি বলা হচ্ছে শ্রুতি। মেন 3টে শ্রুতি নিয়ে আমরা আলোচনা করলাম, একটা অন্তস্থ শ্রুতি, একটা ওয়া শ্রুতি, একটা ব শ্রুতি। এই 3টেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার অন্ত ব্যঞ্জনাগম, এটা থেকেই পরিষ্কার শব্দের শেষে বা অন্তে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটবে। আর একটা জিনিস আমি খেয়াল করতে বলবো, শুধু অন্ত বানানে জফলা নেই, প্রপার নাউন যেই হয়ে যাচ্ছে একটা জফলা কিন্তু চলে আসছে সেখানে। এবার শব্দের শেষে অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি কিরকম আমি বললেই তোমরা বুঝতে পারবে। ধনুক, আসল ওয়ার্ডটা কিন্তু ছিল ধনু, ধনু থেকে ধনুক। এই যে কটা চলে এসছে অতিরিক্ত শব্দের শেষে। আবার আসল ওয়ার্ডটা ছিল নানা, তার থেকে হয়ে যাচ্ছে নানান। এই যে লাস্টে দেখো অতিরিক্ত একটা ব্যঞ্জন ধ্বনি চলে এলো, এইগুলো কি তাহলে আমরা বলছি অন্ত ব্যঞ্জনাগম। ব্যঞ্জন লোপ, যেটা আর কিছুই নয়, ব্যঞ্জনাগমের ঠিক বিপরীতটা। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে শব্দ মধ্যস্থিত কোনো ব্যঞ্জন উচ্চারণের সময় লোপ পায়।
এর মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট দুটো, একটা হচ্ছে হ লোপ আর একটা হচ্ছে সমাক্ষর লোপ। হ লোপ, এটা থেকেই পরিষ্কার যে শব্দ মধ্যস্থ হ উচ্চারণে লোপ পায়। যেমন ফলার, শিয়ালদা, আসল শব্দটা কি ছিল? ফলাহার, তার থেকে উচ্চারণে হয়ে গেল ফলার। আসল শব্দটা ছিল শিয়ালদহ, তার থেকে হয়ে গেল শিয়ালদা। এই যে ফলাহার, হটা এখানে ছিল, এখানে কোথায় হটা? এখানে কিন্তু হটা নেই, উচ্চারণে লোপ পেয়ে গেছে। এই যে শিয়ালদহ, হটা ছিল, এখানে সেই হটা কিন্তু নেই, উচ্চারণের সময় বাদ পড়ে গেছে, লোপ পেয়েছে। এটাকেই আমরা বলছি হ লোপ। সমাক্ষর লোপ, সমাক্ষর লোপ একটু শব্দটা খেয়াল করবে, সম অক্ষর লোপ। অর্থাৎ এক্ষেত্রে যেটা হয়, শব্দের মধ্যে পাশাপাশি একই ব্যঞ্জন ধ্বনি থাকলে উচ্চারণে একটা লোপ পাবে। যেমন বড় দিদি থেকে বড়দি, ছোট কাকা থেকে ছোটকা, পাশাপাশি থাকতে হবে, কিন্তু একই ব্যঞ্জন ধ্বনি ডেফিনেটলি থাকবে, কিন্তু তাদের মাঝখানে গ্যাপ থাকলে হবে না, পাশাপাশি থাকতে হবে। তাহলেই উচ্চারণটাকে ইজি করবার জন্য জিভ কি করছে, সে একটাকে উচ্চারণ করছে, আরেকটাকে বাদ দিয়ে দিচ্ছে। যেমন বড় দিদি দুবার ছিল, একটা দিকে ও অফ করে দিল, হয়ে গেল বড়দি। ছোট কাকা, দুটো কা ছিল, উচ্চারণের সুবিধের জন্য একটাকে ও অফ করে দিল, হয়ে গেল ছোটকা। তাহলে পাশাপাশি থাকতে হবে, একই ব্যঞ্জন ধ্বনি থাকতে হবে, তাহলে উচ্চারণে একটা লোপ পাবে। এটাকেই আমরা বলছি সম অক্ষর লোপ, সমাক্ষর লোপ। ঘোষী ভবন, ঘোষী ভবন কি? ঘোষী ভবন যেটা, সেটা হলো অঘোষ ধ্বনি, অর্থাৎ বর্গের প্রথম দ্বিতীয় ধ্বনি উচ্চারণে ঘোষ ধ্বনিতে পরিণত হবে। যেমন কাক থেকে কাগ, দেখবে বিশেষ করে উত্তর কলকাতার এলাকা, যারা আদতে উত্তর কলকাতার বাসিন্দা, তারা কিন্তু ঠিক কাক বলেন না, ওই কলোকিয়াল টোনে হয়ে গেছে কাগ, যার থেকে এসেছে কাগের ঠ্যাং বগের ঠ্যাং। কারণ হাতের লেখা যদি খুব খারাপ হয়, তাকে বলা হয় কি কাগের ঠ্যাং বগের ঠ্যাং লিখেছো। তাহলে এখানে কি হচ্ছে, কাক থেকে কাগ। আবার ধপধপে, আসল ওয়ার্ডটা ধপধপে, সেখান থেকে হয়ে গেছে ধবধবে। আমরা আরেকবার একটু বর্গটা দেখে নেব। দেখো আমি এখানে বলেই দিয়েছি, অঘোষ ধ্বনি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এই হচ্ছে অঘোষ ধ্বনি, অর্থাৎ বর্গের প্রথম দুটো ধ্বনি। আর ঘোষ ধ্বনি কারা না? বর্গের যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি। তাহলে ঘোষী ভবনে কি হচ্ছে? ঘোষী ভবনে এক্ষুনি যেটা আমরা আলোচনা করলাম, যে বর্গের প্রথম দ্বিতীয় ধ্বনি তারা ঘোষ ধ্বনি হয়ে যাবে, অর্থাৎ বর্গের তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম ধ্বনিতে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা কি নিয়ে আলোচনা করেছি এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। কাক থেকে কাগ, দেখো এই যে কাক বর্গের প্রথম, তার মানে এটা অঘোষ ধ্বনি, সেটাই হয়ে যাচ্ছে বর্গের তৃতীয়, তার মানে ঘোষ ধ্বনি, সেজন্য এটাকে বলা হচ্ছে ঘোষী ভবন। আবার ধরো প বর্গের ধপধপে, এই যে প, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে বর্গের তৃতীয় ধ্বনি ধবধবে। তাহলে অঘোষ ধ্বনি যখনই ঘোষ ধ্বনিতে চেঞ্জ হয়ে গেল, সেটা কি আমরা বলছি ঘোষী ভবন। কটা হয়ে যাচ্ছে গ, বর্গের প্রথম ধ্বনি, সেটা হয়ে যাচ্ছে তৃতীয় ধ্বনিতে। সিমিলার একই ব্যাপার, এখানেও প্রথম ধ্বনিগুলো হয়ে যাচ্ছে বর্গের তৃতীয় ধ্বনি। এই অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে যে চেঞ্জ হয়ে গেল, যেটাতে চেঞ্জ হলো তার নাম অনুযায়ী নাম হয়ে গেল ঘোষী ভবন। অঘোষী ভবন, অঘোষী ভবন তাহলে কি? ঘোষ ধ্বনি উচ্চারণে অঘোষ ধ্বনিতে পরিণত হয়। যেমন বাবু থেকে বাপু, প বর্গের তৃতীয় ধ্বনি ব, তার মানে এটা
ঘোষ ধ্বনি, এবার সেটাই উচ্চারণে হয়ে যাচ্ছে প, তার মানে অঘোষ ধ্বনি। তাহলে ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে, যেটাতে পরিণত হলো সেই অনুযায়ী ওর নাম হয়ে গেল অঘোষী ভবন। বর্গের তৃতীয় ধ্বনি পরিণত হচ্ছে বর্গের প্রথম ধ্বনিতে, অর্থাৎ একটা ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে, তাই ওর নাম হয়ে যাচ্ছে অঘোষী ভবন। অল্প প্রাণী ভবন, এতক্ষণে তোমরা হয়তো একটু আন্দাজ করতে পেরেছো যে অল্প প্রাণী ভবন মানে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হবে। কোনটা পরিণত হবে? ডেফিনেটলি যেটা মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ বর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি। তাহলে কি হচ্ছে? মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়। অল্প প্রাণ ধ্বনি কারা? বর্গের প্রথম আর তৃতীয়, ফার্স্ট অ্যান্ড থার্ড। যেমন চোখ থেকে চোখ, এখানেও আমরা বলবো কলোকিয়াল টোনে এগুলো খুব হয়ে থাকে। আমরা ধরো রেগে গেছি, উত্তেজিত হয়ে গেছি, তখন দেখবে প্রপার চোখ বেরোয় না, আমরা কি বলি? চোখের মাথা খেয়েছো নাকি? এই যে চোখের মাথা, ক। এখানে যেটা হচ্ছে বর্গের দ্বিতীয় ধ্বনিটা বর্গের প্রথম ধ্বনি হয়ে গেল, খটা হয়ে যাচ্ছে ক। দেখো তোমাদের সামনে আমি এখানে দেখিয়ে দিয়েছি কোনগুলো অল্প প্রাণ ধ্বনি। এই যে অ্যারো মার্কটা এখান থেকে বেরিয়েছে, অর্থাৎ বর্গের প্রথম, আর এই যে অ্যারো মার্কটা বেরিয়েছে বর্গের তৃতীয়, ফার্স্ট অ্যান্ড থার্ড হচ্ছে অল্প প্রাণ। আর এই অ্যারো মার্কটা দেখো, এটা কিন্তু সেকেন্ড, এই যেটা আমি এখানে হাইলাইট করে দিয়েছি গ্রিন দিয়ে, এটা সেকেন্ড। অ্যানাদার হাইলাইট করা পোর্শন হচ্ছে এটা কিন্তু ফোর্থ। 1 2 3 4, ঠিক আছে? তাহলে এভরি সেকেন্ড আর ফোর্থ ধ্বনি সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, আর এভরি ফার্স্ট অ্যান্ড থার্ড ধ্বনি সেগুলো অল্প প্রাণ ধ্বনি। তাহলে আমরা যখন অল্প প্রাণী ভবন করছি, ডেফিনেটলি মহাপ্রাণ ধ্বনিটা সেটা পরিণত হচ্ছে অল্প প্রাণ ধ্বনিতে। চোখ থেকে চোখ। এবার আমরা যেটাতে যাব, নাম্বার 9, মহাপ্রাণী ভবন। এখান থেকেও পরিষ্কার যে এখানে তাহলে মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হবে। কোনটা হবে? অল্প প্রাণ ধ্বনি। তাহলে অল্প প্রাণ ধ্বনি উচ্চারণে মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। খুব সহজ একটা এক্সাম্পল নেব। আমরা বলি কাঁঠাল, অ্যাকচুয়ালি কিন্তু ওয়ার্ডটা কাঁটাল, কাঁটাল থেকে কাঁঠাল। টটা কি? টটা এখানে ট বর্গের প্রথম ধ্বনি, তার মানে অল্প প্রাণ ধ্বনি। এবার সেটাই ট ঠ সেকেন্ড, সেকেন্ডটাতে যেই পরিণত হলো তার মানে সেটা হয়ে গেল মহাপ্রাণ ধ্বনি। তাহলে অল্প প্রাণ ধ্বনি পরিণত হচ্ছে মহাপ্রাণ ধ্বনিতে, যাতে পরিণত হলো সেই অনুযায়ী ওর নাম হয়ে গেল মহাপ্রাণী ভবন। কাঁটাল থেকে কাঁঠাল। নেক্সট, নাসিক্যী ভবন, আরেকটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা। এখানে কি হয়? এখানে নাসিক্য ব্যঞ্জন, অর্থাৎ প্রত্যেকটা বর্গের যে পঞ্চম ধ্বনি সেইগুলো ওরা কি হয় উচ্চারণে প্রথমে লুপ্ত হয়ে যায়, আর সেটাই কম্পেনসেট করে তার পূর্ববর্তী যে হ্রস্বস্বর, ধরো অ বা হ্রস্বই, এরা দীর্ঘস্বর হয়, সানুনাসিক দীর্ঘস্বর হয়, অর্থাৎ একটা ন্যাজাল সাউন্ড চলে আসে। তাহলে ফার্স্ট পয়েন্ট হবে নাসিক্য ব্যঞ্জন উচ্চারণে লুপ্ত হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট যেটা আসবে, এর ফলে পূর্ববর্তী হ্রস্বস্বর সানুনাসিক দীর্ঘস্বর হয়। খেয়াল করো, এখানে যে কমলা রঙের ওভাল শেপটা আমি করে দিয়েছি, দেখো প্রত্যেকটা বর্গের যে 5 নম্বর ধ্বনিগুলো, ক বর্গের উম, চ বর্গের ইয়, ট বর্গের মূর্ধন্য, ত বর্গের দন্তেন্য, প বর্গের ম, এই যে 5টা, এই টোটাল 5টা কি আমরা বলছি নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন। এবার কি হচ্ছে?
উচ্চারণে এরা যখন লুপ্ত হয়ে যায়, এর ঠিক আগে থাকা যে রস্বস্বর সেটা কম্পেনসেট করতে গিয়ে দীর্ঘস্বর হয়ে যাবে, ক্ষতিপূরণ বাবদ দীর্ঘস্বর হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে একটা চন্দ্রবিন্দুও জুড়ে যাবে, যার জন্য এটা ন্যাজাল সাউন্ড চলে আসবে। যেমন কণ্টক থেকে কাঁটা, আবার ধরো বংশ থেকে বাঁশ, অঞ্চল থেকে আঁচল। এখানটায় কি আছে দেখো, এখানটায় যেটা আছে সেটা হচ্ছে ক প্লাস অ, তারপরে আসছে মূর্ধন্য হলো। এবার সেই মূর্ধন্যটা যখন উচ্চারণে লোপ পাচ্ছে, তাহলে কয়ের সঙ্গে অটা অটা চেঞ্জ হয়ে গেল আ, সঙ্গে একটা চন্দ্রবিন্দু জুড়ে গেল, সানুনাসিক দীর্ঘস্বর। অ থাকলে আ, রস্বই থাকলে দীর্ঘই, রস্বউ থাকলে দীর্ঘউ, এগুলো সব রস্বস্বর থেকে দীর্ঘস্বর হয়ে যাওয়া। আর চন্দ্রবিন্দুটা কেন না সানুনাসিক দীর্ঘস্বর বলেই দেওয়া হয়েছে এখানে। এবার প্রথমে এইটাকে নেব, অঞ্চল। অঞ্চলে যেটা হয়েছে সেটা কি, সেটা দেখো এখানে অটা আগে থেকে আছেই, তারপরে ইয়, এই ইয়টাই এখানে গিয়ে যখন লোপ পাচ্ছে, তখন তার ফলে যেটা হচ্ছে অটা অটা এখানে হয়ে যাচ্ছে আ, এবং তার মাথায় একটা চন্দ্রবিন্দু জুড়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে আঁচল। চটা তো আগে থেকে এখানে ছিল, এটা কিন্তু ইয় চয়, চটা ছিলই। এবার এই বর্গীয় পঞ্চম ধ্বনিগুলো ছাড়াও অনুস্বারের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে। অনুস্বারও যদি কখনো লোপ পায়, তাহলে তার আগে থাকা রস্বস্বরটাকে ও সানুনাসিক দীর্ঘস্বর করে দেবে। কিরকম, ব প্লাস অ প্লাস অনুস্বার ছিল, সেইখান থেকে যখন এখানে আমরা গেলাম, তখন ব প্লাস আ, চন্দ্রবিন্দু আ, দেখো এখানে চন্দ্রবিন্দু আছে কিন্তু, তারপরে যেরকম তাহলে বস্য আসার এসেছে, তাহলে এই অনুস্বারটা লোপ পেয়েছে বলেই ক্ষতিপূরণ হিসাবে আগে থাকা রস্বস্বরকে ও সানুনাসিক দীর্ঘস্বর করে দিল। এটা কি আমরা বলছি নাসিক্যী ভবন। শতনাসিক্যী ভবন, এইটা কি ব্যাপার? এখানে যেটা হয় সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন বা অনুনাসিক ধ্বনি না থাকলেও উচ্চারণে আপনা আপনি একটা সানুনাসিকতা চলে আসে। অনুনাসিক ধ্বনি ইন দ্য সেন্স এক্ষুনি যে অনুস্বার নিয়ে আমরা আলোচনা করলাম সেটার কথা। অনুনাসিক ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন না থাকলেও উচ্চারণে সানুনাসিকতা চলে আসে। যেমন ধরো আসল ওয়ার্ডটা ছিল হাসি, কিন্তু আমরা হাসি কথাটা খুব কম বলতে পারি, আমরা বাই ডিফল্ট বলে থাকি হাসি। তাহলে এই চন্দ্রবিন্দুটা এখানে কোথা থেকে এলো? এখানে কিন্তু কোনো অনুনাসিক ধ্বনি বা কোনো নাসিক্য ব্যঞ্জন নেই। তাহলে এই যে উচ্চারণে অটোমেটিক্যালি চলে এলো আপনা আপনি, কারোর প্রভাব ছাড়া, এটা কি আমরা বলছি শতনাসিক্যী ভবন। আরেকটা যেমন পুঁথি থেকে পুঁথি, দেখো এই যে চন্দ্রবিন্দুটা এখানে এসেছে, এখানে কিন্তু কোনো প্রভাব কাজ করেনি, কোনো অনুনাসিক ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন নেই। তাহলে এই যে আপনা আপনি চলে এলো কারোর প্রভাব ছাড়াই, সেটাকেই আমরা বলছি শতনাসিক্যী ভবন। এখানেও তাই হয়েছে, এখানেও তাই হয়েছে। মূর্ধন্যী ভবন, এখানে কি হয় মূর্ধন্য ধ্বনি, যেমন ধরো রি র, মূর্ধন্য স, বা ওদিকে ট ঠ ড, এদের প্রভাবে দন্তধ্বনি, দন্তধ্বনি ইন দ্য সেন্স ধরো ত থ দ ধ দন্ত ন, এরা মূর্ধন্য ধ্বনিতে পরিবর্তিত হয়। ট ঠ ড এইরকম যেগুলো আছে, মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তধ্বনি, ত থ দ, এরা যারা মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়। যেমন মৃত্তিকা থেকে মাটি, এখানে কি ছিল ত,
ত আমরা এইমাত্র করে এসেছি দন্তধ্বনি, সেটাই উচ্চারণে হয়ে যাচ্ছে ট। অর্থাৎ মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তধ্বনি সেখানে মূর্ধন্য ধ্বনিতে পরিণত হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি মূর্ধন্যী ভবন, শতমূর্ধন্যী ভবন। শত কথাটা তোমরা এইমাত্র পড়ে এসেছো, অর্থাৎ যেখানে এরকম কোনো প্রভাব কার্যকর হচ্ছে না, কোনো প্রভাব ছাড়াই যদি হয় তাহলেই সেখানে আমরা শত কথাটা প্রয়োগ করে থাকি। তাহলে এখানেও আমরা যেটা বলবো, মূর্ধন্য ধ্বনির প্রভাব ছাড়াই দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন দংশে থেকে ডংশে, ডংশেটা আমরা সবাই বলি না, কিন্তু কিছু কিছু আঞ্চলিক এলাকায় এগুলো বলা হয়। এই যে দন্তধ্বনি দ, এটাই দেখো উচ্চারণে হয়ে গেছে মূর্ধন্য ধ্বনি ড, কোনো প্রভাব ছাড়াই, সেই জন্য এটাকে আমরা বলছি শত মূর্ধন্যী ভবন। তাহলে এই পর্যন্ত আমাদের যাবতীয় কিছু ব্যঞ্জন ধ্বনি ঘটিত যে ধ্বনি পরিবর্তনের রীতি, সেগুলো ডিসকাশন কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আমরা করলাম তার থেকে কয়েকটা বেসিক পয়েন্ট যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। ফার্স্ট পয়েন্ট কি? বাকযন্ত্রের ত্রুটি বা অজ্ঞতা বা অন্যমনস্কতার মতো বিভিন্ন কারণেই ধ্বনি পরিবর্তন ঘটে। দ্বিতীয়ত আমরা বলতে পারি এই ধ্বনি পরিবর্তন দু ধরনের, স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরধ্বনি ঘটিত পরিবর্তনের মধ্যে কি কি আমরা আলোচনা করেছি? স্বরভক্তি, স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, এগুলো আলোচনা করা হয়েছে। এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে অপিনিহিতি একটা ছোট্ট জায়গা আমরা একটু খেয়াল করে নেব। অপিনিহিতিতে কি হয়, ব্যঞ্জনযুক্ত রস্বই বা রস্যৌ সেই ব্যঞ্জনটা ঠিক আগে উচ্চারিত হয়, আ প্লাস জ প্লাস ই, সেটাই উচ্চারণে হয়ে যাচ্ছে আ প্লাস ই প্লাস জ। এই তলায় ফুটকিটা কেন দিলাম? জেড উচ্চারণের জন্য, আজি থেকে আইজ। খেয়াল করবে এই যে আইজ, কাইল, এটা বেসিক্যালি কারা বলে? যারা ওপার বাংলার মানুষ, অর্থাৎ পূর্ববঙ্গ বা এখনকার বাংলাদেশের মানুষ। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা কিসের, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে অপিনিহিতি বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য। এটা পরীক্ষায় এমসিকিউতে আসবেই আসবে। বঙ্গালী উপভাষা অর্থাৎ আরো ক্লিয়ার করে নাও, পূর্ববঙ্গ বা এখনকার বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা বলে। উপভাষা অর্থাৎ ডায়ালেক্ট যেটা। এবার আরেকটা জিনিস আমাদের দেখতে হবে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অভিশ্রুতি। সেখানে কি হচ্ছে? রাখিয়া, রাইখা, রেখে। আমরা ধ্বনি পরিবর্তনের পর যে শব্দটা পাচ্ছি সেইটাকে যদি ধরি রেখে, এই রেখে কথাটা কারা বলি আমরা? আমরা অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের মানুষ বা ভাগীরথী তীরবর্তী অঞ্চলের মানুষ তারা বলি। সুতরাং এটা রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। অভিশ্রুতি রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য, এটাও কিন্তু এমসিকিউতে আসবেই, ভীষণ আসে এগুলো। এবার রাঢ়ী উপভাষা তুমি বুঝে নাও কাদের? পশ্চিমবঙ্গ বা ভাগীরথী তীরবর্তী অঞ্চলের যারা বাস করে তাদের উপভাষা। এই যে ধরো রাইখা, কথা প্রসঙ্গে রাইখা, রাইখাটা বলবে কারা? রাইখাটা বলবে কিন্তু এই বঙ্গালী উপভাষায় যারা কথা বলছেন। আমরা যারা রাঢ়ী উপভাষায় কথা বলছি তারা কিন্তু বলবো রেখে। এইটা হচ্ছে তফাৎ, যে অপিনিহিতি বঙ্গালীর বৈশিষ্ট্য আর অভিশ্রুতি হচ্ছে রাঢ়ীর বৈশিষ্ট্য। স্বরধ্বনি ঘটিত পরিবর্তনের পরে আমরা আলোচনা করে নিয়েছিলাম ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন। সেখানে অনেকগুলোই ছিল, যার মধ্যে কয়েকটার কথাই আমি বলবো। সমীভবন, বিষমীভবন, ধ্বনি বিপর্যাস, এই রকম।
এগুলো আর বারবার বেশি দিয়ে আমি অনর্থক ভিডিওটাকে বাড়াবো না, শুধু খেয়াল করিয়ে দেওয়া যে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনাগুলো করেছিলাম। আমি এখানে তোমাদের সুবিধের জন্য একটা স্যাম্পল টেস্ট পেপার সেট করে দিয়েছি। এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় পাবে, এই ধরনের কোয়েশ্চেনই পরীক্ষায় পাবে, সেজন্য যাতে তোমাদের প্র্যাকটিস করতে কোনো অসুবিধে না হয় তাই দেওয়া। এবার টেকনিকটা একটু শিখিয়ে দিই যাতে গ্রামারে তোমরা ফুল মার্কস পেতে পারো। প্রথমেই যেটা জানি যে এমসিকিউ এসএকিউ এই দু ধরনের কোয়েশ্চেনই গ্রামার থেকে আসবে। প্রথম টাইপটাই যেরকম এমসিকিউ, সেখানে আমি প্রথম কোয়েশ্চেনটাই নিচ্ছি। স্বরভক্তির দৃষ্টান্ত, 4টে অপশন দেওয়া রয়েছে। খেয়াল রাখতে হবে যে এমসিকিউ এর উত্তর করতে গেলে কখনোই কিন্তু ফুল সেন্টেন্স কপি করতে হয় না, সেখানে রাইট অপশন নাম্বার উইথ দ্য অপশন এটুকু লিখলেই যথেষ্ট। তাহলে এখানে স্বরভক্তির দৃষ্টান্ত প্রথম অপশনটাই 30 থেকে 30, তাহলে অপশন নাম্বার ক 30 থেকে 30। এই কোয়েশ্চেনটা যেমন স্টুপিড থেকে স্টুপিড, এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? আগের কোয়েশ্চেনটা ঠিক উল্টোটা, এখানে শব্দটা দিয়ে দিয়েছে এবং আমার কাছে জানতে চাওয়া হয়েছে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে। দেখো শব্দটা ছিল স্টুপিড, হয়ে গেছে স্টুপিড, একটা ই চলে এসেছে, তার মানে শব্দের আদিতে একটা স্বরধ্বনি চলে এসেছে। দ্যাট মিনস আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ আদি স্বরাগম। সো এরকম ভাবেই তোমরা প্র্যাকটিস করবে এমসিকিউ গুলো, একদম শর্টে অপশন নাম্বার অপশন। এসএকিউ এর ক্ষেত্রে আমরা দেখব যেটা কম বেশি 20 শব্দে উত্তর দেওয়ার একটা ব্যাপার রয়েছে। এবার সেখানে অনেকগুলোই দিয়ে দিয়েছি, কিছু থাকে কোয়েশ্চেন আনসার প্যাটার্নে আর কিছু থাকে ওয়ার্কআউট। সমীভাবন কয় প্রকার ও কি কি, এগুলো নিয়ে অসুবিধা হবার কথা নয়। এই কোয়েশ্চেনটা একটু দেখব। নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে তা মূল শব্দ উল্লেখ করে লেখো। প্যাটার্নটা সেখানে কিরকম হবে, তোমাকে কিন্তু এখানে দুটো পার্টে কোয়েশ্চেনটা চেয়েছে, যে একটা তোমাকে মূল শব্দ উল্লেখ করতে হবে এবং তার সঙ্গেই ধ্বনি পরিবর্তনের কোন রীতি সেটাও বলতে হবে। সুতরাং দহটা যদি আমরা নিই, প্রথমে কি করব, আসল শব্দটাকে লিখব, হ্রদ থেকে দহ ধ্বনি বিপর্যস। নেক্সট রয়েছে ভগ্নী, তাহলে আসল ওয়ার্ডটা আগে লিখব, ভগিনী থেকে ভগ্নী মধ্য স্বরলোপ। লাস্ট রয়েছে পুত্তুর, আসল ওয়ার্ডটা পুত্র থেকে পুত্তুর, ডেফিনেটলি স্বরভক্তি। এই কোয়েশ্চেনটা যেমন অপিনিহিতি কথার অর্থ কি, জিনিসটা কি ছিল, ব্যঞ্জনযুক্ত ই বা উকে ওই ব্যঞ্জনটার আগেই উচ্চারণ করবার যে রীতি, তাহলে অপিনিহিতি কথার অর্থ হলো পূর্বে সন্নিবেশ বা পূর্বে স্থাপন। যে কোনো একটা লিখলেই যথেষ্ট, হয় লেখো সন্নিবেশ বা লেখো স্থাপন, আমি সেই জন্য একটাই দিয়ে দিলাম। এবার এই পুরো কোয়েশ্চেন পেপারটার যে পিডিএফ লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিও, প্র্যাকটিস করতে থাকো। আর যেখানে যে জায়গায় অসুবিধা হবে, পুরো ভিডিওটা দেখে যেখানে অসুবিধা হবে বা কোয়েশ্চেন আনসার করতে গিয়ে যেখানে অসুবিধা হবে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি প্রয়োজন হয়, যদি মনে হয় যে শুধু কোয়েশ্চেন আনসারের ওপরে আমি কোনো ভিডিও দেব, তাহলে সেটাও আমাকে জানাতে ভুলো না।